মহাজন এবং তার সঙ্গীদের ধোঁকাবাজি সবখানে। বাংলাদেশের মিডিয়া বলছে এই সফর সরকারি, ব্রিটিশ সরকারের আমন্ত্রণ হলে নিশ্চিতভাবেই সরকারের পক্ষ থেকে কেউ না কেউ থাকতেন, কিন্তু প্রোপাগান্ডা সচিবরা তো মিডিয়ায় রীতিমতো ঢেন্ডোরা পিটিয়ে দিয়েছিল যে এটা নাকি একটি সরকারি সফর। একজন নোবেল বিজয়ী কেন নিজেকে এই পর্যায়ে নামালেন? সারা বাংলাদেশে যারা বিএনপির নেতাকর্মীরা আছেন অথবা যারা বিএনপি করেনও না, তাদের মধ্যে সবার একটা আগ্রহ ছিল বা ইন্টেনশন ছিল যে 5ই আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, 8ই আগস্ট যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করলেন, হয়তো 9, 10, 11 তারিখে বাংলাদেশে ফিরে আসবেন জনাব তারেক রহমান। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে 10 মাস সময় হয়ে গেছে, তিনি বাংলাদেশে ফিরেননি। আমরা তো সবাই জানি যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যুক্তরাজ্য সফরে রয়েছেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও যুক্তরাজ্যেই অবস্থান করছেন আমি যতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি করছি সেই সময় পর্যন্ত। কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম, আমরা তার সম্পর্কে কি মন্তব্য করতে পারি? 4 দিনের সফরে যুক্তরাজ্যে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু যুক্তরাজ্যে পা রাখার পর থেকেই ডক্টর ইউনূসের এই সফরটি বিতর্ক এবং অনিশ্চয়তার এক জটিল জালে জড়িয়ে পড়েছে। একদিকে যেমন তার বিরুদ্ধে প্রবাসীদের ব্যাপক বিক্ষোভ দেখা গেছে, তেমনি তিনি যে পুরস্কার নিতে গেছেন সেটি নিয়েও তৈরি হয়েছে নতুন বিতর্ক। শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর একাধিকবার বলেছি, কোনো ভিডিওর ভেতরে বা আলাদা করে ভিডিও করে বলেছি, গোপালগঞ্জে সরকারের একটা জরুরি অভিযান পরিচালনা করা জরুরি এবং এই অভিযানটার সামনে নির্বাচনকে কেন্দ্র করে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমরা যৌক্তিকভাবে এই আশঙ্কা করতেই পারি গোপালগঞ্জে নানা রকম অঘটন ঘটানোর চেষ্টা আওয়ামী লীগ করবে, এটা ফর শিওর, এটা বোঝা যাচ্ছে। কারণ এখনও বাংলাদেশের মধ্যে একটা স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ রয়ে গেছে, এটা মনে করার কারণ আছে। একটার পর একটা ঘটনা ঘটছে। সরকার পতনের আগেই, অর্থাৎ 5 আগস্ট যে সরকার পতন হলো, সেই সরকার পতনের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি তার আত্মীয় স্বজনদের বিশেষ একটা খুদে বার্তা, বিশেষ মেসেজ দিয়েছিলেন যে খুব দ্রুত একদিনের মধ্যেই যেন তারা দেশ ত্যাগ করে, একজনও যেন দেশে না থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কী বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে যে সারা দেশে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি বা আপনারা জানেন বর্তমানে নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল এনসিপি বিভিন্নভাবে নানান সময় আলোচনায় সমালোচনায় কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। তবে এবার যে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা সমালোচনার মুখোমুখি জন্ম দিয়েছে সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কানাডা সফর নিয়ে। আমরা এর আগেও দেখেছি যে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন উপদেষ্টা যখন দেশের বাইরে বিভিন্ন সফরে যায়, তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন। যেমন আসিফ নজরুল সহ বেশ কয়েকজন উপদেষ্টা আমরা দেখেছি বিভিন্নভাবে। তবে এবার ডক্টর ইউনূস কানাডায় গেলে সেখানে হেনস্থার শিকার হতে পারেন এমন একটা গুঞ্জন রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে, যেটার মূল মাস্টার মাইন্ডই থাকবেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। আসলে কি এমন কিছু করতে চলেছে? কি করতে চলেছে আসলে? কি বা আছে ডক্টর ইউনূসের ভাগ্যে? কি করতেছে দেশে? দর্শক, বিস্তারিত জানতে আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে সবাইকে আমি অনুরোধ করবো ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে দেখতে থাকুন। দর্শক, আর বেশি কথা না বলি, যারা আমাদের চ্যানেলটিতে এখন দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমরা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি। অর্থাৎ 5 আগস্ট যে সরকার পতন হলো, সেই সরকার পতনের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি তার আত্মীয় স্বজনদের বিশেষ একটা খুদে বার্তা, বিশেষ মেসেজ দিয়েছিলেন যে খুব দ্রুত একদিনের মধ্যেই যেন তারা দেশ ত্যাগ করে, একজনও যেন দেশে না থাকে। শুধুমাত্র আত্মীয় স্বজনদের এই মেসেজ কি পাঠিয়েছিলেন তিনি, নাকি তার ঘনিষ্ঠজনদেরও এই মেসেজ পাঠিয়েছিলেন? এই মেসেজ কেন পাঠিয়েছিলেন? যখন দেশে একটা অরাজক পরিস্থিতি চলছে, যখন সরকার টালমাটাল অবস্থায় চলছে, তখন আত্মীয়দের বাঁচানোর জন্য, আত্মীয়দের সেফটির জন্য শেখ হাসিনার এই বিশেষ ভাবনা কি সত্যিই ছিল? কি বলছে গণমাধ্যম? এবং শেখ হাসিনার আত্মীয়রাই বা এতদিন পালিয়ে থাকার পরে, অর্থাৎ 10 মাস পরে এই ব্যাপারে কথা বলছেন, কি বলছেন তারা, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, শেখ হাসিনা সরকারের পতনের ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ 3 তারিখে, একেবারে স্পেসিফিক 3রা আগস্ট, তিনি শেখ হাসিনা তার আত্মীয় স্বজনদের বিশেষ একটি মেসেজ পাঠান এবং সেই মেসেজটা তিনি পাঠান হোয়াটসঅ্যাপে। সেরকম খবরই গণমাধ্যম নিশ্চিত করছে। আপনারা গণমাধ্যমের খবরের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, সরকার পতনের আগেই আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দেন হাসিনা। কি বার্তা
দিয়েছিলেন তিনি। সেখানে বলা হচ্ছে যে 5 আগস্ট সরকার পতনের আগেই নিজের আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এক আত্মীয় সম্প্রতি এই তথ্য জানিয়েছেন তার ঘনিষ্ঠজনদের। তাদেরই একজন গণমাধ্যমকে নিশ্চিত করেছে দেশ ত্যাগ করতে না পারলে এখন তাকে জেলে থাকতে হতো। অর্থাৎ তিনি যদি সেই সময় শেখ হাসিনার বার্তা শুনে দেশ ত্যাগ না করতেন তাহলে এই মুহূর্তে তাকে জেলে থাকতে হতো। বিদেশে অবস্থানরত ওই ব্যক্তি ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের একজন প্রভাবশালী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সাবেক সংসদ সদস্যও ছিলেন। শেখ হাসিনার আত্মীয় সংসদ সদস্য ছিলেন, বিশেষ কর্মকর্তা, বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তিনি শেখ হাসিনার দাদা শেখ লুৎফুর রহমানের পক্ষের একজন আত্মীয়, এমনটাও গণমাধ্যম নিশ্চিত করছে। সূত্র বলছে গত বছরের 4 আগস্ট কারফিউ চলাকালেই মোবাইল ফোনে নির্দেশনা পেয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেশ ত্যাগ করেন এবং অস্ট্রেলিয়া আশ্রয় নেন। অর্থাৎ যিনি এই তথ্যটা গণমাধ্যমে বলছেন তিনি 4 আগস্ট অস্ট্রেলিয়ায় পাড়ি জমান, সেই তথ্যটা তিনি জানাচ্ছেন। তিনি এটাও জানান যে শেখ হাসিনা শুধুমাত্র বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের দেশ ছাড়ার নির্দেশ দেন। তাদের একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান তিনি, যাতে লেখা ছিল নো ওয়ান স্টে হেয়ার, অর্থাৎ কেউ এখানে অবস্থান করা যাবে না, কেউ এখানে অবস্থান করো না, সবাই চলে যাও। মানে সবাই চলে যাও, এটা একটা সিগন্যাল, নো ওয়ান স্টে হেয়ার, কেউ এখানে অবস্থান করো না, তার মানে বিপদ আসন্ন। এই বার্তার অর্থ বুঝতে কারো সময় লাগেনি, এটা ছিল দেশ ত্যাগের চূড়ান্ত নির্দেশ। সূত্র আরও বলছে আওয়ামী লীগের কোনো নেতা বা অন্য কারো প্রতি এমন বার্তা পাঠাননি শেখ হাসিনা। ওই আত্মীয় এই দাবিও করছেন যে শুধুমাত্র আত্মীয়দের ছাড়া আওয়ামী লীগের কোনো নেতাকে এই মেসেজ তিনি পাঠাননি। আত্মীয়দের নিরাপদে বিদেশে পৌঁছানো নিশ্চিত হওয়ার পর 5 আগস্ট তিনি ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান, এমনটা দাবিও করা হচ্ছে। ইতিমধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই যে তথ্য, যারা পালিয়ে রয়েছেন বিভিন্ন দেশে আত্মীয় স্বজনদের, যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এবং ভারতে শেখ হাসিনার বেশিরভাগ আত্মীয় স্বজন পালিয়ে রয়েছে। সেই আত্মীয় স্বজন পালিয়ে থাকার মধ্যে একজন মাত্র সেরনিয়াবাদ পরিবারের একজন মাত্র শেখ হাসিনা পরিবারের মানে আত্মীয় স্বজনদের মধ্যে সেরনিয়াবাদ পরিবারের একজন মাত্র গ্রেপ্তার হয়েছেন। তাছাড়া কেউই গ্রেপ্তার হননি, সবাই দেশের বাইরে চলে যেতে সমর্থ হয়েছেন। সর্বকনিষ্ঠ শেখ যে তন্ময়, শেখ হেলালের পুত্র শেখ তন্ময় এমপি, তিনিও দেশের বাইরে চলে গেছেন, এরকম তথ্যই বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে শেখ হাসিনা কি তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা ভাবেননি, শুধুমাত্র আত্মীয় স্বজনদের কথাই ভেবেছেন? এই যে আত্মীয় কালবেলাকে এই তথ্য নিশ্চিত করছে, সেই আত্মীয় বলার চেষ্টা করলেন যে শুধুমাত্র আত্মীয় স্বজনদের এই সিগন্যাল দিয়েছিলেন। তারপর সেই সিগন্যাল অনুযায়ী সবাই যখন সেফ এক্সিট করেছে, তারপরে 5 তারিখে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে গেছেন। কিন্তু এই একই ধরনের মেসেজ কি আওয়ামী লীগের ঘনিষ্ঠ আওয়ামী লীগের বড় বড় নেতৃস্থানীয়দের দেওয়া হয়নি, কিংবা তারা টের পাননি? তাদেরকে কোনো রকমের সিগন্যাল কি দেওয়া হয়নি? বিভিন্ন তথ্য তো বলছে যে শেখ হাসিনা আমলের বিভিন্ন এমপি, মন্ত্রী, ডাকসাইটে নেতা অনেকেই 5 আগস্টের আগেই পালিয়ে গেছেন, দেশের বাইরে চলে গেছেন। এমনকি গ্রেপ্তার হওয়া জুনায়েদ আহমেদ পলক, তিনি 3 তারিখে গণভবনে, বিভিন্ন সূত্র দাবি করে যে 3 তারিখে তিনি গণভবনে গিয়েছিলেন, তার পদত্যাগপত্র নিয়ে তিনি পদত্যাগ করে দেশের বাইরে চলে যেতে চেয়েছিলেন স্ত্রী পরিবার সহ। সেইখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি হয়, তিনি ভৎসনার শিকার হন, ওবায়দুল কাদের সহ অনেকেই তাকে গালাগালি করেন, এরকম শোনা যায়। তারপরে সেই পদত্যাগ করতে ব্যর্থ হয়ে তিনি আর দেশের বাইরে যেতে পারেননি, কিন্তু নিরাপদে তার পরিবারকে, জুনায়েদ আহমেদ পলক তার পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিতে সমর্থ হয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখলাম যে পলক যখন পরবর্তীতে বিমানবন্দর দিয়ে যেতে লাগলেন, তখন তাকে আটক করা হলো, এখন তিনি জেলে রয়েছেন। রহস্য আসলে এই রহস্যের জট খুব সহজে যে খুলবে সেটা বলা যায় না। যেটা বলছিলাম প্রথমে, যে এই ইতিহাস নিয়ে অনেকে লেখালেখি করবেন, অনেক বই লেখা হবে, অনেক গবেষণা তৈরি হবে। এই ইতিহাসের পরতে পরতে কি ঘটেছিল সেগুলো নিয়ে বিস্তর গবেষণা তো হতেই পারে, হবে। এই গবেষণার মধ্যে ব্যর্থতার ইতিহাস যেমন থাকবে, কারো সাফল্যের ইতিহাস থাকবে, আবার কারো চৌর্যবৃত্তির ইতিহাসও থাকবে। সব মিলিয়ে একটা সময় হয়তো ইতিহাস কথা বলবে, সত্যটা সামনে আসবে। তবে যে সত্যটা শেখ হাসিনার এই আত্মীয় শেখ পরিবারের, শেখ লুৎফুর রহমানের পরিবারের ঘনিষ্ঠ একজন তিনি জানাতে চাইলেন, এবং গণমাধ্যম যার কথা বলছে, তিনি যে কথা বললেন, সেটা যদি সত্য হয়, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য সেটা খুব একটা ভালো খবর নয় যে শেখ হাসিনা শুধুমাত্র নিজের আত্মীয় স্বজনদের কথাই ভেবেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা ভাবেননি। আদৌ কি সেটা হওয়ার কথা? কিংবা এটা যদি সত্য হয়, তাহলে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী যারা শেখ হাসিনাকে এত বেশি ভালোবাসেন, এত মানে অত্যাচারের মধ্যে থেকেও, যে 5 আগস্টের পরবর্তীতে যারা দেশে রয়েছেন, তারা যেভাবে নির্যাতনের মধ্যে রয়েছেন, কেউ তো অপরাধী, তারা যেমন নির্যাতনের শিকার হচ্ছেন, আবার অনেক নিরাপরাধ ব্যক্তিও নির্যাতনের শিকার হচ্ছেন, কিংবা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না, এক ধরনের অস্বস্তির মধ্যে রয়েছেন যারা, তারা কিভাবে এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করবেন? সারা বাংলাদেশে যারা বিএনপির নেতাকর্মীরা আছেন, অথবা যারা বিএনপি করেনও না, তাদের মধ্যে সবার একটা আগ্রহ ছিল বা ইন্টেনশন ছিল যে 5ই আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, 8ই আগস্ট যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করলেন, হয়তো 9, 10, 11 তারিখে বাংলাদেশে ফিরে আসবেন জনাব তারেক রহমান। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে 10 মাস সময় হয়ে গেছে, তিনি বাংলাদেশে ফিরেন নেই। ইতিমধ্যে ওনার স্ত্রী যিনি আছেন ডক্টর জুবাইদা রহমান, তিনি বাংলাদেশে গেছেন, থেকেছেন, আবার সেখান থেকে ফিরে আসছেন।
প্রশ্ন হচ্ছে জনাব তারেক রহমান কেন দেশে ফিরছেন না। তবে বিএনপি নেতাকর্মীদের জন্য সুসংবাদ, জনাব তারেক রহমান এবার দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। আর কবে ফিরবেন আসুন দিকে সেই আলোচনায়। তারেক রহমান দেশে ফিরলে বাংলাদেশে বর্তমানে আমার মনে হয় না যে এমন কোনো সিস্টেম আছে, এমন কোনো আইন আছে যে তারেক রহমানকে গ্রেফতার করবে বা এত বড় দুঃসাহসী স্পর্ধা বাংলার জমিনে আপাতত কেউ দেখানোর সাহস করবে। তারেক রহমানকে নিয়ে এনসিপি নেতাকর্মীরা অনেক কথাবার্তা বলেন বা এমনি সামনে বলেন, তো তারেক রহমান বাংলাদেশে পা দিলে ওনার চেহারার দিকে তাকাইয়া বা ওনাকে কাউন্টার করে বক্তব্য দেবে, ওরকম ব্যক্তি কিন্তু রাইট নাও বাংলাদেশে নাই। রাইট নাও বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এটা। তো সেই তারেক রহমান কেন দেশে ফিরছেন না? দর্শক, ওনার মামলা জনিত অনেকগুলো ইস্যু আছে, প্লাস কূটনৈতিকভাবে তিনি যুক্তরাজ্যে যে আশ্রয় নিয়েছেন সেই আশ্রয় থেকে পলিসি আছে, সেই পলিসি নিয়ে তিনি বাংলাদেশে ফিরতে একটু সময় লাগবে, যার কারণে এই সময়টা অপেক্ষা করছেন বলে বিএনপি বলছেন। আবার অনেকে বলছিলেন যে জনাব তারেক রহমান ভয় পাচ্ছেন যে তিনি বাংলাদেশে আসলে মানে বিএনপিকে মাইনাসের একটা পরিকল্পনা থাকতে পারে, সেই জায়গা থেকে এতদিন নানান চিন্তা। তো যেহেতু আগামী 13 তারিখ জনাব ইউনূসের সাথে তারেক রহমানের সাক্ষাৎ হতে যাচ্ছে, কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হচ্ছে তারেক রহমানকে হাতে ধরে যে বাবা চলো বাংলাদেশে চলো, দেখি কি হয়। যদি এই কাজ আসলে করে জনাব ইউনূস, অথবা তারেক রহমানকে দেশে আসার জন্য প্রস্তাব দেন যে ঠিক আছে আপনি দেশে আসেন, এখন তো আপনারই দরকার বাংলাদেশে। রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে তারেক রহমানের মধ্যে বিকল্প নাই। সরকার বিএনপি গঠন করবে, এটা জনমনে একটা চিন্তা আছে বা পাবলিকলিও জরিপগুলো এই রেজাল্টই বলছে। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপিকে নিয়ে যে জলটা ঘোলা করে ফেলছেন, এখন তিনি যদি যা বলেন যে তারেক চলো বা তারেক আপনি চলেন বাংলাদেশে চলেন, আমার সাথেই চলেন, বিশেষ ফ্লাইট ব্যবস্থা করে, তাহলে পুরো বাংলাদেশ মানে জাতীয় সরকার গঠন করা লাগবে না, এই এক ঘটনায় জাতীয় সরকার গঠন হয়ে যাবে। মানে ক্ষমতায় কে আসবে এটা পরে, বাট সিস্টেমটা এরকম হবে না। আর আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই ধরনের প্রস্তাব দিবেন কিনা সেটাও এখনো কনফিউশন আছে, দিতেও পারেন নাও দিতে পারেন। তো তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মির্জা ফখরুল ইসলাম তিনি গতকালকে যে তথ্য দিয়েছেন, তিনি বলছেন যে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন এবং তিনি নিশ্চয়ই দেশে ফিরবেন। আর তার বক্তব্য হচ্ছে যে সবকিছু গোছালো করা হচ্ছে। তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কোনো মামলাকে না লড়াই করে এগুলোকে অটো খালাস বা খারিজ করে দিয়া তিনি দেশে আসলেন, এরপরে চেল চালাই একটার পর একটা মামলা পানির মতন ঝরে গেল, বিষয়টা তা না, তিনি প্রত্যেকটা মামলাকে ফেস করছেন। প্রিয় দর্শক, আমরা তো সবাই জানি যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যুক্তরাজ্য সফরে রয়েছেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও যুক্তরাজ্যেই অবস্থান করছেন আমি যতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি করছি সেই সময় পর্যন্ত। কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম, আমরা তার সম্পর্কে কী মন্তব্য করতে পারি? তিনি মন গড়া মিথ্যা শুনিয়েছেন সাংবাদিকদের, তিনি সত্য লুকিয়েছেন, তিনি লজ্জায় সত্য গোপন করতে বাধ্য হয়েছেন। বিষয়টা আসলে কি? তিনি যে মঙ্গলবার বললেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে, সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে সাক্ষাৎ হচ্ছে কিনা, যেহেতু এটি গভর্নমেন্টের অন্তর্বর্তী সরকারের ডিক্লেয়ার্ড বক্তব্য ছিল যে সাক্ষাৎ হবে, প্রেস সচিব শফিকুল আলম কি বললেন যে তিনি যুক্তরাজ্যে এই মুহূর্তে নেই, আমরা যেটি শুনেছি তিনি কানাডায় অবস্থান করছেন। আমি এই বিষয়ে পরে বলবো। তার আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই মুহূর্ত পর্যন্ত অবস্থান করছেন তার কয়েকটি একেবারে এভিডেন্স আপনাদের সামনে তুলে ধরি। তিনি যখন বলছেন শফিকুল আলম যে তিনি কানাডা গেছেন, হয়তো তিনি দেশে নেই কিয়ার স্টারমার, ঠিক সেই সময় কিয়ার স্টারমার তার কার্যালয়ে বসে কাদের সঙ্গে সাক্ষাৎ করছেন? গত আগস্টে যুক্তরাজ্যের সাউথ পোর্ট এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যে কয়েকজন শিশু নিহত হয়েছিল, সেই শিশুদের পরিবারের সদস্যরা তার সঙ্গে সাক্ষাৎ করছেন, কথা বলছেন এবং নিহত শিশুদের উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভ নির্মাণ কিভাবে করা যায় সেজন্য অর্থ বরাদ্দর ঘোষণা দেয় কিয়ার স্টারমার। আপনারা স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন, এটি ভিডিও আমি স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি স্কাই নিউজের। এবং একই দিনে আরেকটি অনুষ্ঠানে স্কাই নিউজের পলিটিক্যাল এডিটর বেথ রিগবি তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, চ্যালেঞ্জ জানাচ্ছেন যে শীতকালীন জ্বালানি ভাতা, সে দেশের শীতকালীন জ্বালানি ভাতা নীতির পরিবর্তনের বিষয়ে কেন যুক্তরাজ্য সরকার এই পদক্ষেপ নিল, একেবারে ইউটার্ন নিল। এটি তাদের অভ্যন্তরীণ বিষয়, যে বিষয়ে প্রশ্ন করছে আমি শুধু সেটি তুলে ধরছি। এবং তাকে জিজ্ঞাসা করছে যে আপনি কি বুঝতে পারছেন যে আপনি কত বড় ভুল পদক্ষেপ নিয়েছেন? স্কাই নিউজের পলিটিক্যাল এডিটর বেথ রিগবি। এবং 11 জুন আজ বুধবার যুক্তরাজ্যের সরকারের বিভিন্ন বিভাগের জন্য যে বাজেট বরাদ্দ হয়েছে সেই বাজেট নিয়ে পর্যালোচনা করেন, বিভিন্ন খাত তুলে ধরেন, ব্যয় পরিকল্পনা নিয়ে সে দেশের অর্থমন্ত্রী র্যাচেল রিভস হাউস অব কমন্সে তিনি এই বিষয়ের উপর পর্যালোচনা করেন। তার ঠিক ডান পাশে আপনারা লক্ষ্য করুন, তার ঠিক ডান পাশে বসে আছেন সে দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাহলে প্রমাণ তো হলো যে কিয়ার স্টারমার বসে আছেন, মানে নিজ দেশেই আছেন। আচ্ছা, তাহলে
কেন শফিকুল আলম এই ধরনের একটি সত্য গোপন করলেন, চরম সত্য, দিনের দুপুরে একেবারে যুক্তরাজ্যে বসেই সে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে, যে তিনি সম্ভবত কানাডায় গেছেন? কার কাছ থেকে শুনেছেন, কি বলেছিলেন তিনি সংবাদ সম্মেলনে? তিনি বলছেন একজন এমপি জানিয়েছে যে তাদের প্রধানমন্ত্রী দেশে নেই, তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে হয়তো সাক্ষাৎ হবে না। এবং এটি শফিকুল আলম নিজেও বলার চেষ্টা করছেন, যদি তিনি ফিরে আসেন কানাডা থেকে, যদি ব্যাটে বলে মেলে, শিডিউলে ম্যাচ করে, তাহলে দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক হতে পারে, সাক্ষাৎ হতে পারে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস যে যুক্তরাজ্য সফরে গিয়েছেন, এটি বাংলাদেশের কোনো মানুষের অজানা আছে? নেই তো নিশ্চয়ই, তাই না? কিয়ার স্টারমার তার নিজ দেশ ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন অথবা দেশে আছেন কি নাই, এটি সে দেশের মানুষজন জানবে না। সেখানে একজন এমপি, যিনি শফিকুল আলমকে জানিয়েছেন যে তিনি দেশে নেই, সম্ভবত একজন এমপি জানবেন না সে দেশের প্রধানমন্ত্রী দেশে আছেন কিনা? আচ্ছা, আমাদের পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী কি বলেছেন? গত 4 জুন সংবাদ সম্মেলনে দেশে বসে তিনি বলেছিলেন রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ হবে, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও সাক্ষাৎ হবে। আচ্ছা, কেউ কি জানতে চেয়েছিল যে কেন সাক্ষাৎ করবেন না, না করলে আমরা খুব হতাশ হব, আমরা খুব কি বলা যায় এটাকে, আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড হব? কেন এগুলো সরকারকে আগ বাড়িয়ে বলতে হবে? আর কেন আগ বাড়িয়ে বলতে গিয়ে সব জায়গায় এভাবে তালগোল পাকিয়ে ফেলছেন সরকার সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা? কেন প্রধান উপদেষ্টা, প্রেস সচিব বিভিন্ন ইভেন্টকে কেন্দ্র করে এই ধরনের বক্তব্য দিচ্ছেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূস ছোট থেকে আরো ছোটতর হচ্ছেন? আর সবচেয়ে বড় কথা, ও দেশে গিয়েই কি সে দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়টি কনফার্ম করতে হয়? এই মনে করেন যে আমাদের সরকার প্রধান অন্য কোনো দেশে যাচ্ছে, সে দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ হবে, বৈঠক হবে, সেটি কত আগে নির্ধারিত হয়ে থাকে? তারা নির্ধারণ করে থাকে। অবশ্যই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা যে দেশের যে কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কাজগুলো করে থাকে, অথবা সরকার প্রধানের কার্যালয়, রাষ্ট্রপ্রধানের কার্যালয় তাদের মাধ্যমে করে। সংশ্লিষ্ট ওই রাষ্ট্রে, যে রাষ্ট্রে যাচ্ছেন সেই রাষ্ট্রে প্রত্যেকের একটা করে এম্বাসি থাকে, হাই কমিশন কার্যালয় থাকে। তাহলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা প্রধান উপদেষ্টার কার্যালয় লন্ডনের বা ইউকের যে আমাদের হাই কমিশন আছে, তাদের মাধ্যমে যোগাযোগ করে এগুলো নিশ্চিত করবে? নাকি আমরা ঘুরতে গেলাম, বেড়াতে গেলাম, গিয়ে একটু চেষ্টা করলাম ভাই আপনার সঙ্গে দেখা করবো, রাষ্ট্রপ্রধানের উদ্দেশ্যে আমরা বলছি? এগুলোর কোনো প্রয়োজন নেই। এবং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এটি সরকারি সফর। এটা এমনই সরকারি সফর যে আমরা জানতে পারলাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ হাই কমিশনের একজন কর্মকর্তা। এর বাইরে বা আরও অনেকে থাকতে পারে, এর বাইরে যুক্তরাজ্য সরকারের অথবা রাজা চার্লসের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। সরকারি সফর হলে তো অবশ্যই তাদের কারো না কারোর উপস্থিত থাকার কথা। আমরা তো শুনতে চাইনি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত বিশাল মর্যাদা দেওয়া হবে, আমরা তো এটা আশা করিনি যে না এটা করতেই হবে। তাহলে কেন এগুলো প্রতিটা সফরের সময় এগুলো এই ধরনের লঙ্কাকাণ্ড বাঁধানো হচ্ছে? আমাদের কাছে অবাক লাগছে। শফিক সাহেব এই কথাগুলো না বললেও পারতেন। আমি সব বাদ দিলাম। ওখানকার এমপি কি বলেছে, যার স্টারমার আসল দেশে আছেন কি নেই, অথবা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে যুক্তরাজ্যের তাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেনি বা করেনি, অথবা যার স্টারমার সময় দেয়নি, সব বাদ দিলাম। শফিক সাহেব মানুষকে এতটাই বোকা মনে করেন যে ইনফরমেশন টেকনোলজি যুগে তিনি যেই হোটেলেই থাকুন না কেন, সব হোটেল লবিতে তো টেলিভিশন চলে, সেই দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের সংবাদ কিছুক্ষণ পর তো হেডলাইনগুলো দেখা যায়। তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।